সর্বপ্রথম আমার পরমারাধ্য দেবতা শ্রী ঠাকুর আসলে প্রণাম জানাই জগতী লক্ষ্মীমায়ের চরণে, প্রণাম জানাই যুগাচার্য শ্রী বরদাস শ্রী চরণে, প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী চরণে, সেই সাথে ঠাকুর পরিবারের প্রত্যেকের রাত্রিদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর এই সৎসঙ্গে উপস্থিত ঠাকুর পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তবান দাদা মা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, জয়গুরু রইল। আজকের বিষয় ছাত্র জীবনে নিয়ে, আর যারাই সৎসঙ্গে মহোদয় উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, জয়গুরু জানাই। এই প্রোগ্রামটা আমি তৈরি করেছিলাম কিছুটা, তার সঙ্গে বাড়িয়েছি অবশ্য আপনাদের ব্যারাকপুরের উৎসবের জন্য, কিন্তু কোনো কারণে যান্ত্রিক গোলযোগ নানা কারণে পরিপূর্ণ করতে পারিনি, তাই এখানে সেটা পুনঃপ্রচার করার চেষ্টা করছি। তো যেহেতু টাইমটা বেশি দিয়েছেন বলে একটু আর কিছু স্লাইড বাড়িয়েছি এর মধ্যে। ছাত্র জীবন লক্ষ্যের পরিপূর্ণতায় আমাদের ছাত্র জীবন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বা গঠনমূলক সময় বলা যেতে পারে। এই সময় মানুষের চরিত্র, চিন্তাধারা, মূল্যবোধ, ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপিত হয়। ছাত্র জীবনের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়, বা বরং একটি সুনিয়ন্ত্রিত ব্যক্তি জীবন গড়ে তোলা। তার সঙ্গে সাথে ভবিষ্যৎ দাম্পত্য জীবন নিশ্চয়ই জড়িয়ে থাকবে, তার সেই জ্ঞানটা দরকার, এবং তার মধ্যে তার সামাজিক দায়িত্ব আছে পালন করার জন্য। তার অর্থের দিক দিয়ে তাকে নির্ভরতা আসতে হবে এবং প্রতিষ্ঠিত তাকে হতেই হবে। জীবন অর্জনের প্রস্তুতি যে নেওয়াই এই ছাত্র জীবনের মূল উদ্দেশ্য। শিক্ষা মানুষকে কেবল চাকুরিযোগ্য করে তোলে না, বরং তাকে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলে। তো ছাত্র জীবনের যে লক্ষ্য, যে আমাদের শিক্ষা মানুষকে কেবল চাকুরি করে তোলে না, তাকে সমস্ত দিক দিয়ে তাকে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে। ছাত্রের লক্ষ্য শুধু আমাদের জ্ঞান অর্জন নয়, শুধু পরীক্ষায় পাস নয়, তার চরিত্র গঠন হলো শিক্ষার আসল উদ্দেশ্য। আর তাছাড়া শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ শেখা এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা, এটা উদ্দেশ্য দরকার, প্রত্যেকের ছাত্ররা লক্ষ্য দরকার। এই যে ঠাকুর বলছেন যে মানুষ না হলে বিদ্যা ভয়ঙ্কর হতে পারে, মানুষ না হলে ক্ষমতা সমাজকে ধ্বংস করে, এই উক্তির মাধ্যমেই ছাত্র জীবনের সম্পূর্ণ দর্শন লুকিয়ে আছে। আজকে আমাদের যে আত্মসমীক্ষার সুযোগ এসছে, সেটা আমাদের শিক্ষা আছে, কিন্তু সমাজে চরিত্রের সংকট দেখা দিচ্ছে। তাই ঠাকুর দেখান জীবনের সঠিক পথ। এই সংকটের মধ্যে ঠাকুর বললেন, আগে মানুষ হও, পরে যা হো। তো আমরা সেই মানুষ গড়ার কথাই আলোচনা করব। ঠাকুরের মতাদর্শে জীবনের সঠিক পথ হলো আগে দীক্ষা, অর্থাৎ দক্ষ লাভের কৌশল জানা, তারপরে সে তদনুযায়ী অনুশীলন করতে হবে। শুধু দীক্ষাটা শেষ জিনিস নয়, তিনি যা হোমওয়ার্কগুলো আমাদের দিয়েছেন সেগুলো করতে হয় এবং অনুশীলন করতে হবে। তারপরে তার শিক্ষা, অর্থাৎ তারপরে চরিত্র গঠন, অভ্যাস ব্যবহার, এইটাই শিক্ষার মূল উদ্দেশ্য। তারপরে তার বিবাহ, অর্থাৎ বিশেষভাবে বহন করা। এখন প্রশ্ন জাগে যে এই অল্প বয়সে দীক্ষার প্রয়োজনটা কি? শিক্ষার আগে দীক্ষার অল্প দীক্ষা উচিত কেন? পরম পুরুষ রামকৃষ্ণ বললেন যে চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়। আমরা ওই পর্যন্ত ভেবেছিলাম হ্যাঁ চারা গাছকে বেড়া দিতে হয়, তার ভিতরে আমরা ঢুকি না, আর যা বুঝতে পারেনি কি চারা গাছ কি বলতে চেয়েছেন। ঠাকুর আসলেন, তিনি বললেন চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি, আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সদনাম ও সৎসঙ্গ। আজ মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে সৎসঙ্গের অনুশীলন নিয়ে সৎসঙ্গ অর্থাৎ জীবন বৃদ্ধির এই যে ভালো পরিবেশের ভিতর থাকে, তাহলে তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। তা কি হয়, তারা নরম থাকে, মাটির মতো, মাটি নরম করে শেপ দেওয়া যায়। তাই অল্প বয়সে তাকে শেপ দেওয়া যায়, একটা বাচ্চাকে তৈরি করা যায়। আর বুড়ো বয়সে ধর্ম করতে গেলে কি হয়, তার চরিত্রগত হয় কমই, অভ্যস্ত হয়ে ওঠে, এই যে প্রবণ হয়ে ওঠে বৃত্তি চলনে, খেলেমেলে করলে তা সার্থক হয়। তাই অল্প বয়স থেকেই সেই সৎসঙ্গের বেড়া তাদের দিতে হয়। এখন এই যে আমাদের যে চতুরাশ্রম আছে, কি করে সুনিয়ন্ত্রিত ব্যক্তিজন কি হবে, আমাদের ব্রহ্মচর্য অর্থাৎ যেখানে বৃদ্ধির চর্চা, ঠাকুর বৃদ্ধির চর্চা, ব্রহ্মচর্য মানে বৃদ্ধির চর্চা। সেই বৃদ্ধির চর্চা আর বিভিন্ন প্রথম ধাপ হলো
যে সমানুবর্তিতা, এবং একজন শিক্ষার্থী যদি নিজের দৈনন্দিন জীবনকে শৃঙ্খলার মধ্যে না রাখতে পারে, তাই ভবিষ্যতে বড় দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তো ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণেই সাফল্যে তার প্রথম তার ধাপ, অর্থাৎ তার সঙ্গে আত্মসংযম। যে নিজেকে শাসন করতে পারে না, যে নিজেকে শাসন করতে পারে, সেই কিন্তু প্রকৃত শক্তিশালী। সংযম ছাড়া জ্ঞানও বিপদ রেখে আনে, আর তখন তার সুস্থ জীবনযাপন করা সম্ভব। অর্থাৎ সেই আত্মসংযম যে করতে পারে, সঙ্গে নিয়মিত অধ্যয়ন ও আত্মোন্নয়ন তার দরকার। এখন ঠাকুর ধর্মের ব্যাখ্যা বলছেন, যাহার দ্বারা নিজের ও অপরের, নিজের নয়, যাহার দ্বারা নিজের ও অপরের জীবনও বৃদ্ধি বর্ধিত হয়। শুধু আমার একার জীবন নয়, অন্য এই অপরটা কে? আমার পরিবারের লোক বা আমার বন্ধুরা না, আমার যে শত্রু সেও তারও জীবন বৃদ্ধি কামনা করতে হবে, আমার যে অন্য মতাবলম্বী লোক তাদেরও সেই জীবন বৃদ্ধি কামনা করতে হবে। এই অপরের মধ্যে সবাই পড়ে। ঠাকুর দেখলেন ইউনিক যে একটা ভ্রাতৃত্ব বোধ, যে আমরা যে সবাই মধ্যে আমাদের যে একই পরম পিতার সন্তান, সেটা বুঝিয়ে দিলেন যে অপরের জীবন বৃদ্ধি তোমার কামনা করতে হবে, শত্রু হোক মিত্র হোক। সাধক রামপাল তার গানে গাইলেন, কৃষিকাজ জানো না রে, কৃষিকাজ জানো না, রইল পথে আবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল পথে আবাদ করলে ফল তো সোনা, রে কৃষিকাজ জানো না, রে কৃষিকাজ জানো না। হ্যাঁ, আমাদের মধ্যে যে প্রতিভা গুণ আছে তার সামান্য অংশ আমরা ব্যবহার করি, বাকিরা সুপ্ত অবস্থা থেকে যায়। ঠাকুর আমাদের সেই প্রতিভা জাগরণের চাষ শেখালেন। বলছেন, যে বাদের তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই। এই জীবনটাকে করতে কায়েম, চল চষে সব জীবন ভূমি, জীবন ভূমিটা চাষ করো। আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন মতবাদ হতে পারি, কেউ রাম ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মোহাম্মদের, কেউ জিসাস খ্রাইস্টের, কিন্তু আমরা সবাই এক। আমার সেই জীবনবাদী, তাহলে আমাদের সেই জীবনবাদের চাষটা আমাদের শেখালেন। এবং তাই তার জন্য প্রথম দরকার দীক্ষা। দীক্ষার মধ্যে যজন যজন ইষ্টবিধি, সস্তনী সদাচার, জানেন এটা? এই যজন যজন ইষ্টবিধি কিন্তু ওর মন প্রাণ শরীরের প্রধান খোরাক এই এই দীক্ষার মধ্যে, 5 মিনিটের মধ্যে। এবং তার মধ্যে ঠাকুর আমাদের একটা সংযোজন করেছেন যে পিতৃভীতি মাতৃভীতি। সেটা আবার কি জিনিস আমরা তো জানি না, বা করাই না, বা করি না। পিতৃভীতি হলো ইষ্টবিধি করার পর বাবা মাকে রোজ না রোজ কিছু না কিছু দিবি। বাচ্চারা কি থাকবে, একটা ফুল সে আনতে পারে, গাছে কিছু একটা ফল আনতে পারে, কোথাও তো মা বাবাকে রোজ না কিছু কিছু দিবি। আর না একদিন বাবার জুতোর পালিশ করে দিলি, না তার পা ধোয়ার জল এনে দিলি, মা রান্না করতে মা ঘেমে গেছে, তুই যে হয়তো বাতাস করলি, নিত্য তো ভেবে ভেবে বার করবি। আর বাবা মার সন্তোষ শান্তি যাতে হয়, হাতে কলমে তাই করবি। কয়েকদিন এই করে দেখ, তখন দেখবি এই বাবা মাকে কত মিষ্টি লাগে, বুঝতে পারবি কি বস্তু এই বাবা মা। এই জ্যান্ত দেবতা যদি তুমি খুশি করতে না পারো, তার যদি প্রসন্ন না হন, তাহলে কিন্তু সব দেবতার দরজায় তোমার কাঁটা পড়ে যাবে, তাদের প্রসন্নতা উৎপন্ন করা তোমার পক্ষে সম্ভব হবে না। তাই পিতৃভীতি বা মাতৃভীতি প্রথমেই তারপরেই করতে হয়। এই বাচ্চাটাকে ট্রেনিং দিতে হয়, পিতামাতাকে ভালোবাসাতে হয়। বলি মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে কৃতি তত। মাতৃভক্তি পিতৃত্বকে বাড়াতে হয় এই বাচ্চাবেলা থেকেই। বোঝা যাক, চলাশয় ঠাকুর বললেন যে বেঁচে থাকতে বৃদ্ধি পেতে হলে প্রথম প্রধান প্রয়োজন স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য দরকার। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমি স্টুডেন্ট, পড়াশোনা করতে পারবো না, কোনো কাজকর্ম করতে পারবো না, কোনো জিনিস আমার ভালো লাগবে না। তো এই স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি করা দরকার? কিছু ভক্ত প্রশ্ন, ঠাকুর স্বামী বিবেকানন্দ এত বড় সাধক হওয়া সত্ত্বেও অকালে চলে গেলেন কেন? আমরা জানি স্বামী বিবেকানন্দ 39 ইয়ার্সে তার দেহাবসান হয়েছিল। উত্তর ঠাকুর বলেছিলেন, একটা মোমবাতি যদি আমরা ওয়ান সাইডে জ্বালাই, বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে, আর যদি উভয় দিকে চালাই তাড়াতাড়ি নিবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই তুমি সাধক হও, ভগবান, ঈশ্বর, অবতার যাই হও না কেন, তোমার মানুষ শরীর তুমি গ্রহণ করেছো, এই মানুষ শরীর যে নিয়ম তাকে তুমি পালন করতেই হবে। আর মানুষ শরীরের নিয়মটা কারা দেন? এই বিধাতা পুরুষ যখন আসেন তারা নিয়ম দিয়ে যায়। এবারে সেই বিধাতা পুরুষ এসে গেছেন, তাই তিনি বললেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে
পাবিও ফল ততটুকু। বিধাতা পুরুষ এসছেন, তার নিয়ম আমরা যতই পালন করতে পারবো আমাদেরই লাভ, ততটুকু পালন করতে পারছি না, সেটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে। এখন আরেকটা বাণী বলছে কিভাবে যত্ন করতে হবে, যে শ্রীবিগ্রহের মন্দির ভেদে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। এই মন্দিরটা, এইটা আমার দেহ মন্দির, আমাদের এইটাই যে এটা যত্ন নিও, এটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। একে সুস্থ সবল সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হয়, আর সদাচার ঠিক মতো পালন করার আগে আর খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, অর্থাৎ একটা মন্দির যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের দেহ মন্দিরে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটা মন্দিরে যেভাবে আমরা তার প্রসাদ চড়াই, আমার দেহ মন্দিরে যদি তেমন প্রসাদ দিই, আমাদের ডেফিনেটলি আমরা আরো ভালো শরীর বা দীর্ঘ জীবনের সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। এমন ঠাকুর বলছেন স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় হলো আহার শুদ্ধি। পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ড দ্য বেস অফ ধর্ম। অর্থাৎ তুমি কি খাদ্য খাচ্ছ সেটাতে প্রথমেই লক্ষ্য দাও যে তুমি অন্নে জানিস মন বাই অন্নমাফিক প্রবৃত্তি হয়। অনেক গল্প আছে যেখানে সেখানে যাত্রা হাতে খাওয়াই যেন নিষিদ্ধ করে। এখানে ফটো আরো জানেন, আমি একটু ফটো দেখাই, খুব লোভনীয় সবার কাছে, এটা মোস্টলি দীক্ষিত হোক অদীক্ষিত হোক অনেক কাছে লোভনীয়, কারণ আমাদের বাচ্চাদের খাওয়ানো অভ্যেস করেছিল বাবা মা। যারা লাকি, যারা বাবা মা আগে থেকে জেনে গেছে বা ছেলেদের খাওয়ায়নি, সেই বাচ্চারা ভীষণ লাকি। আমরা সেই লাকি হয়ে কিন্তু খেয়েছি, অভ্যস্ত হয়েছি। ঠাকুর বানিয়ে দিলেন মাছ মাংস খাস নে আর। তার পরের লাইনটা ছিল এইরকমই, তাই না, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এখন এই ছাত্র যদি বোঝানো যায় যে ঠাকুর বলছে তোমার মাছ মাংস খাস নি আর পিঁড়ের মাদক ছাড়, তারা শুনবে কেন? ডাক্তার বলছে না তোমার মাছ খেতে হবে, তোমার মাংস খেতে হবে, তোমার শক্তিশালী হয়ে উঠতে হবে, খেলাধুলা করতে পারবে না, নানা রকম ডাক্তার প্রলোভন দেখা করে। তারা কনফিউশন, কোন দিকে যাবে? ঠাকুরের কথা শুনবে নাকি ডাক্তারের কথা শুনবে? তারা যদি জানতো যে এর সাইন্টিফিক রিজনটা কি, তাহলে তারা মানুষে ছেড়ে দেবে। সেইটাই আমি নিয়ে একটু আলোচনা করব এখন। ঠাকুর বলছেন আমিষ কথাটা এসছে অম যুক্ত ইস, মানে আমিষ, অর্থাৎ যে খাবার খেলে অম মানে রোগ, যে খাবার খেলে রোগ হয় তাকে আমিষ খাবার, তাকে আমিষ বলে। অর্থাৎ আমিষ আহারে শরীর রোগ, আমাদের শরীরটা রোগের আধার হয়ে পড়ে। শুধু অ্যানিমাল ফ্লেশ গুলো আমিষ নয়, আমরা যদি সবজি যদি এমন তেল মশলা করে যদি মানে রান্না করি, সেটা খেলে রোগ হলে সেও আমিষ হয়ে যায়। রান্নার দোষে নিরামিষও আমিষ হয়ে যায়। শুধু অ্যানিমাল ফ্লেশটা আমিষ নয়, তেল মশলা দিয়ে রান্না করা সবজি মানে নিরামিষও আমিষ হয়ে যায়। কারণ আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে, অর্থাৎ মানে যেটা ম্যাচিং প্রোটিন। বলছেন যে প্রোটিন হলে খাদ্য হয় না, সে যদি ম্যাচিং না হয় কোনো কাজেই লাগে না। এবং এই যে সদৃশ্য প্রোটিন আমরা বুঝি না, মানুষরা বুঝি না। যে কোনো মাংস পেঁয়াজ রসুন রান্না করলে মানুষ খেয়ে ফেলে, কিন্তু বনের জন্তুরা জানে। বাঘ সিংহকে যে কোনো মাংস দিলে তারা খায় না, চিড়িয়াখানে জিজ্ঞেস করে দেখবেন তারা খাবে না, তাদের ম্যাচিং প্রোটিন সেটা না তারা খাবেই না। এই যে অতিরিক্ত প্রোটিন আমরা যা ম্যাচ করলো আমরা খেলাম, সেটা গিয়ে কি করে আমাদের শরীরে একটা বিষ তৈরি করে আমাদের সেল ডিভিশনটা বাড়িয়ে আমাদের আয়ুকে কমিয়ে দেয়। যে সেল ডিভিশন 5 বছর হতো, 2 বছর সেল ডিভিশন করে বডিটা ডেভেলপ করে দিচ্ছে, কুইক সেল ডিভিশন হচ্ছে, কিন্তু প্রোটিন হিসেবে জিরো কাজ, কারণ ম্যাচ করানো প্রোটিন। এবং তার জন্য আজকের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলে কথা এসে, বোধহয় 11th ক্লাসে সায়েন্স এসে গেছে। দেখা যাচ্ছে আমি ডাইরেক্ট একটা সবজি আমি গ্রহণ করি, তার মধ্যে যে মানে প্রয়োজন আমার তৈরি হয়, সেটা ভাই আর ছাগলের মাধ্যমে যখন নেবো তখন প্রায় 8 টাইমস বেড়ে যায়। অর্থাৎ নিরামিষ ডাইরেক্ট বাগান থেকে সবজিটা খেলে 240 ppm থাকে, আর ভাই একটা অ্যানিমালের মধ্যে যখন নিচ্ছি সেটা 69 ppm হয়ে যায়। দেখা যায় একটা সমুদ্রে বা পুকুরে একটা ছোট মাছ একটা বড় মাছ খাচ্ছে, সেই বড় মাছ আর একটা বড় মাছ খাচ্ছে, আলটিমেট ফাইনালি যখন মানুষ খাচ্ছে তখন ট্রিমেন্ডাস পয়জন তার শরীরের মধ্যে হাজির হয়। এবং ঠাকুর সহজতম পরীক্ষা দিলে যারা নিরামিষ খায় তাদের ঘাসের প্রস্রাব করে ঘাস জ্বলে যাবে, আর যারা আমিষ খায় ঘাস জ্বলে যাবে, যারা নিরামিষ খায় তারা ঘাসের প্রস্রাব করলে ঘাস আরো গজিয়ে উঠে। বলছে যে আহারের বিষয়কে জানার জন্য এর চেয়ে সহজতম পরীক্ষা আর কি চাও? যারা আমিষ খান একটু করে দেখবেন, অনেক বলে হ্যাঁ করে দেখেছি ঘাস জ্বলে যায়, এবং তবে সে তারা দীক্ষা নিয়ে এরকম মানুষ অনেক আছে। আর আমরা দীক্ষিত, আমরা ঠাকুর কথা 100% খারে। তাই বেটার হতে হলে ঠাকুরের নিয়ে আমরা কেন করতে গিয়ে দেরি করে ফেলি, কেন খাবো না দেরি করে ফেলেছি, এবং ঠাকুর যদি আমরা মেনে চলি তখন আরো আমরা ভালো থাকবো। পেঁয়াজটা অন্যায় করলো কি? পেঁয়াজ করে কি আমাদের রক্তের লাল কণিকা মেরে দেয়, রেড সেলকে মেরে দেয়। দেখা গেছে আমরা কোনো মানুষকে 7 দিন একটু বেশি করে পেঁয়াজ খাইয়ে দেখবেন তার হিমোগ্লোবিন কমে গেছে।
ওদের রেড সেলকে মেরে দেয়। ডক্টর রবার্ট বেক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সায়েন্টিস্ট, তিনি বলছেন যে পেঁয়াজ রসুনের মধ্যে যে সালফোনিক হাইড্রোক্সিল আয়ন, শুধু তাই নয়, ব্রেনের ব্যারিয়ার পর্দা ভেদ করে বিষক্রিয়া নিউরনও ড্যামেজ করে। তাই পাইলটদের তারা নির্দেশ দেয় উড়ানের 72 ঘন্টার আগে তারা যেন পেঁয়াজ রসুন না খায়, কারণ নিউরন ড্যামেজ থাকলে তার রিসিভ পর্দা কমে যায়। এবং একটু বিজ্ঞান নিয়ে কথা বলি, আমাদের শরীরের যে সেল আছে তাদের ক্রোমোজোম যে ক্যাপটা, ওই ক্যাপটা টেলোমার বলে। কুইক সেল ডিভিশন হলে হয় কি, এই টেলোমারটা ছোট হয়ে যায়, এবং টেলোমার যত ছোট হয়ে যায় তত বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস, কার্ডিও ডিজিজ, ভাস্কুলার ড্যামেজ রোগগুলো আসে। তারপরে ক্যান্সারটা কিছু নয়, সেখানে কুইক সেল ডিভিশন হয়। দ্যাট কুইক সেল ডিভিশন টেলোমারটা ছোট হয়ে যায়। এবং এখানে ইউসি সানফোর্ড ইউনিভার্সিটি টিভেন্টি রিসার্চ ইনস্টিটিউট তারা এই দেখাচ্ছে কি ব্লু ডটগুলো সেল ডিভিশন করেসপন্ডিং টেলোমার গুলো ছোট হয়ে যায়। এবং তারা দেখেছে যে সমস্ত মানুষের টেলোমার ছোট তারা অনেক বেশি রোগে ভোগে, এবং তাদের লাইফ স্প্যান কম হয় কম্পেয়ার টু যাদের তাদের টেলোমারটা ছোট। তাদের টেলোমার ছোট, তার লাইফ স্প্যানটা কমে যায়। তাই তারা একটা রিসার্চ করেছিল মানুষের উপর দিয়ে, যাদের ভেজিটেরিয়ান ফ্রুটস এগুলো দিয়েছিল, এবং যোগা, মেডিটেশন এবং ওয়াকিং বা ব্রিদিং কন্ট্রোল এগুলো করার পরে দেখেছিল এই মানুষগুলোর টেলোমার অ্যাপ্রক্সিমেট 10% বৃদ্ধি হয়েছিল, যেটা প্রমাণ করে যে ঠাকুরের মধ্যে খাদ্য নীতি দিয়েছেন কত সেটা সাইন্টিফিক। এবার আমাদের মনের মধ্যে এফেক্ট করে এই আমিষ খাবার, আমাদের মস্তিষ্কের প্রভাব করে। প্রাণীজ খাদ্য শরীরে বিষ তৈরি করে, যা স্নায়ুতন্ত্র উচ্ছেদ করে এবং এটিকে অস্থিতিশীল করে তোলে, এবং এটি সহনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আমার দেখা যায় সহ্য করতে পারি না কাউকে। আরো বেশি একজন অহংকার, রাগ এবং সহিংসতার শিকার হয়, হিংসুটে হয়ে ওঠে। দেখা যায় ভারতবর্ষে যে প্রভিশনের মানুষগুলো আমিষ খায় আর নিরামিষের মধ্যে দেখা যায় আমিষ এলাকার মানুষগুলো অনেক বেশি ভায়োলেন্ট টাইপ হয়। তাই বলছেন ফিশ অ্যান্ড ফ্লেশ মেক ওয়ান ওয়াইল্ড, মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে। তাই জীবনের সম্পূর্ণ নিরামিষ থাকা কিন্তু একদিনের জন্য, কেবল আমি একাধ দিন খাই, সম্পূর্ণ নিরামিষ থাকার একদিনের জন্য খাওয়া, ওই দুইয়ের মধ্যে ঢের তফাৎ হয়ে যায়। শরীরের মনের মধ্যে একটা অ্যাডভান্স ফ্যাক্টর অনুপ্রবেশ করে, যার প্রভাব ক্ষীণতর হতে হতে সারা জীবন ধরে চলে। ওই যে একদিন খেয়েছেন তার জন্য হোল লাইফ থাকবে। এক মা বলতে, ঠাকুর আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, আমার অ্যাবসেন্টে আমার ছেলেকে মাছ খাইয়ে দিয়েছে, তাহলে সর্বনাশ করলে। এই একদিন মাছ খাওয়ার জন্য যে সূক্ষ্মতম তার ব্রেন নার্ভটা নষ্ট হয়ে গেল, ও সারা জীবনও ফেরত পাবে না। তাই বলছেন যে এই সারা জীবন ধরে চলতে থাকে, যেটা ড্যামেজ হয়ে গেল। এবার তাই নিরামিষ আর শরীর মন সব দিক দিয়েই শ্রেয়। এখানে WHO বলছে যে প্রায় 200 ধরনের রোগের জন্য আমিষ খাওয়ার দায়ী। হার্ট অ্যাটাক, ক্যান্সার, হাইপার টেনশন, অ্যাপেন্ডিসাইটিস, কিডনি স্টোন, গল স্টোন, নানা রকম হাই ননভেজ থেকে। এবং দেখা গিয়েছে আজকে বাবা মারা বাচ্চাদের এত বেশি মাছ মাংস খাওয়ায়, এত ডবল ডিম খায়, 4 বছরের বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং তাই নিরামিষ আর 97% হার্ট অ্যাটাক রোধ করতে পারে। এবার স্মোকিং, নাম্বার অফ ডিজিজ লিখে পারা যাবে না, যারা স্মোকিং করেন জানে না, কিন্তু তারা স্মোকিং করতে যে রোগে ভোগে আলটিমেটলি তোকে ডাক্তারকে যেতেই হবে, এবং ডাক্তার তাদের বারণ করতে হবে প্রথমে স্মোকিংটা ছাড়তে হবে। কেন সমস্ত এই স্মোকিং এত ডিজিজ হয় স্মোকিংতে আসে কেন? একবার সিগারেট টানে প্রায় 5000 মতো কেমিক্যাল শরীরের মধ্যে যায়, এবং নানা রকম ফটো দিয়ে বোঝানো হয় সিগারেটের প্যাকেটের মধ্যে থাকে, সেখানে লেখা থাকে tobacco causes ক্যান্সার, এবং স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার, এবং একটা স্ট্রোকও হয়। আজ ভারতবর্ষে প্রতিদিন 2500 মানুষ মারা যায় এই স্মোকিং এর কারণে। এবার আমরা বলেন ঠিক আছে আমরা স্মোকিং করবো না, কিন্তু এই যে পয়জন আসার কত মানে 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 প্রক্রিয়া আছে যেগুলো আমাদের শরীরে প্রয়োজন হয়। আজ বাজারে গিয়ে ভালো সবজি পাই না, সেই রং মেশানো করা না ইনজেক্ট করা। আমরা বাজারে গিয়ে ভালো বাড়িতে ভালো জল পাই না, শহরে গেলে এই স্মোক তো নিতে বাধ্য হই। এগুলো নানা ধরনের উপায় আজকের দিনে আমাদের মধ্যে শরীরে আছে, ট্রিটমেন্টের সমস্ত জায়গায় জলে, বাতাসে, খাদ্যে পয়জন ভর্তি, এটা নিতে বাধ্য হচ্ছি। তো তার জন্য ঠাকুর কি নির্দেশ দিলেন? ঠাকুর বললেন মর্তের অমৃত থানকুনি, যে প্রতিদিন সকালবেলা 2টো বড় থানকুনি পাতা ডাঁটা সহ চিবিয়ে খেতে হবে, তারপর 1 গ্লাস জল খেলে শরীরে সব টক্সিন বেরিয়ে যাবে, আর টক্সিন বেরিয়ে যাওয়া মানে আমি বিষ মুক্ত হলাম। এবং থানকুনি নিয়মিত খেলে আমাদের আয়ুও বেড়ে যায়। এখানে বাইরের দেশে তারা বড় করে চাষ করছে,
এবং তারা পেটেন্ট বানিয়ে বিজনেস করছে। তারা আসলে বলেন আমরা ঘরে ঘরে যেন এই ধানগুলো চাষ করে খাই এবং খাওয়ানো অভ্যাস করি সবাইকে। ওরা বটুকলা বলে। এবং আরো কি কাজ হতে পারে? মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। নিয়মিত ধানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইলিক ট্রাইটারপেন্স নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণে তো ছোট বাচ্চাদের ধানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত ধানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয়। কারণ সেই ক্ষেত্রে এই সব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন ধানকুনি পাতার উপরে। প্রতিদিন ঘুম থেকে এবার কিছু মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু বলা যাক। ঠাকুর বলছেন, মনের উথাল হলে রোগের আতাল হয়, এটা কি তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। মনটা উথাল হয় কেন? আজকে আমার চারিদিকে চাপ, ধাক্কা পায়। আজকের একটা স্টুডেন্ট তার মানে চিন্তা কি করে আমার পয়সা উপায় করতে হবে, তার জন্য পড়াশোনা, তার জন্য স্ট্রেস, এত পড়ার চাপ, অত ডাক্তার হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, নানা রকম চাপ, উঠে পারে না, স্ট্রেসে ভোগে। তাদের বিভিন্ন কম্পিটিশনে মেন্টাল স্ট্রেস হয়। এবং তারা যারা সকাল থেকে আরম্ভ করে মানে ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে, খেলাধুলার নাম নেই, মানে সেই পড়া পড়া পড়া, হোমওয়ার্ক তাকে পেতেই হবে, তাকে ফার্স্ট হতে হবে। বাবা তুই কেন ফার্স্ট হবি না, তুই কেন তো নাম্বার আনতে হবে। এবং তার মধ্যে কখন ফেলিওর হলে সে তো নানাই দুশ্চিন্তা, বিভিন্ন রকম অফিসে নানা কাজের চাপ থাকে মানুষের। তাই দেখা গেছে এখানে ডিপ্রেশনে হবে, অবসাদে। ঠাকুর বললেন সত্যানুসারে তারা যত সম্ভব অবসাদ ভান পায় আর কি। এই অবসাদ ভাম্পায়ারকে কি করে তাড়ানো যায়? কারণ আজকে দেখা গেছে আমাদের যুবক যুবতীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। আজকে 15 থেকে 29 বছরের যুবক যুবতীর মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এবং আমাদের দেশে প্রতি 1 ঘন্টায় একজন ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করছে। ওই ডিপ্রেশন, চাপ, নানা তবু তাদের ডিপ্রেশনে তারা চলে যাচ্ছে। এই ডিপ্রেশন কিভাবে তাড়ানো যায়? বৈজ্ঞানের অনেক লজিক তারা দেখেছে, নিউরাল এফেক্ট দেখেছে। তারা বলছে এই ডিপ্রেশনকে আমরা শ্রেষ্ঠ হলো মেডিটেশন। তারা মেডিসিনের কথা বললো, কিন্তু আমরা দীক্ষা যারা, আমরা খুব লাকি, আমরা একটা ইউনিক মেডিসিনটা পেয়েছি। ঠাকুর বলছেন যে প্রসেস অনুযায়ী করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়, অর্থাৎ ব্রেন যত খুব শার্প হয়ে উঠবে সেই পিনিয়াল গ্ল্যান্ড ঠাকুর নামকরণ করলে 1941-এ। তখন পিনিয়াল গ্ল্যান্ড আবিষ্কার হয়নি, ঠাকুর নামকরণ করে গেলেন আজকে 1990। তার উপরে রিসার্চ চলেছে এবং সেটা নিয়ে সবাই গবেষণা চলছে, সেটা একটু দেখে দেবো। এই পিনিয়াল গ্ল্যান্ড, এখানে আমরা যে আজ্ঞা করে যে ধ্যান করি সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, তার নিচে পিটিউটারি গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড কি ফাংশন? The pineal gland was given its name because it has a pine cone-like shape. Unlike most brain structures, the pineal gland is unpaired, meaning there is only one. It sits directly on the midline of the brain. The function most linked to the pineal gland is the secretion of a hormone এই called পিনিয়াল গ্ল্যান্ড একটা হরমোন melatonin, সিক্রেট which করে, is তার নাম best known for its মেলানিন role in হরমোন। regulating মনে রাখবেন, circadian rhythms. পিনিয়াল গ্ল্যান্ড মেলানিন হরমোন সিক্রেশনটা করে, অর্থাৎ আমাদের ব্রেনের যে এক্সাইটমেন্টটা পিনিয়াল গ্ল্যান্ডে যায়, Pineal gland is আর made মেলানিন of হরমোন secretory সিক্রেশনটা cells স্ট্রেট লাইন called নয়, pinealocytes. ইভিনিংয়ে Secrete কম হয়, melatonin throughout the 24-hour নাইটে বেশি cycle. হয়, আবার Secretion is মর্নিংয়ে কমে highest যায়, in কারণ the middle রেটিনার of the মধ্যে night. সূর্যের আলো যখন It বসে। begins to decrease as it ঠিক- gets closer to dawn. ঠিক এই গ্রাফটাকে ফলো করে, অর্থাৎ মিড নাইটে বেশি এবং মর্নিংয়ে আবার কমে যায়। তাই বলেন যে উষা নিশায় মন্ত্র সাধন করতে হয়, ন্যাচারালি আমরা সেটা হেলতে পাই। বা আর্লি টু বেড আর্লি টু রাইজ, আমরা যে নামটা করি মিড নাইটে যেগুলো নিশাকাল যে করা হয়, ন্যাচারালি একটা হেল্প পাই। সঙ্গে সঙ্গে নামের কম্পনে দিয়ে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ানো হয়। কি আমরা শিখেছি কিভাবে বসে নামটা করতে হয়। সোজা হয়ে বসে আমরা একটা ফটো পাই, চক্র ফটো, এই চক্রের কনসেন্ট্রেশনটা বাড়ায়। সোজা হয়ে বসে 30 থেকে 40 মিনিট বসে নাম উচ্চারণ করার সাথে ওই আজ্ঞার চক্রে ধ্যানটা করতে হয়। শবাসনও করতে হয়, জানে কিভাবে শবাসন করতে হয়, যেটা মাথা টাচ করছে ওই চক্র সেখানে চিন্তা করতে হয়। 4 থেকে 5 মিনিট দিলে 3-4 বার। ঠাকুর নিজেও শবাসন করতেন। এবং এই যে পিনিয়াল গ্ল্যান্ডে যে মেলানিন সিক্রেশনটা হয়, ফাংশনটা কি? এই মেলানিন হরমোনকে যে আমরা আজ্ঞা চক্র ধ্যান করলে পিনিয়াল গ্ল্যান্ডে যে সিক্রেশনটা যেটা হয়, সেই মেলানিন কাজ হলো আমাদের বার্ধক্যকে ধীর গতি করায়,
অর্থাৎ আমরা বয়সের সাথে আমরা ওল্ড এজ হচ্ছি, ওটাকে স্লো ডাউন করে দেয়। আমাদের জীবন শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়, সেটা আমরা সবাই কামনা। আমরা অনেকদিন আমাদের যৌবনকে ধরে রাখি। আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, সবাই স্মৃতিশক্তি দরকার, কিন্তু স্টুডেন্টদের বেশি দরকার, যে তাকে স্মৃতিশক্তি বৃদ্ধি বাড়াবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেটা আমি যখন পিটিং আসবো তখন মানে আমি করবো মোটেই নয়, এখন যদি প্র্যাকটিসটা করতে হয় যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াতে পারি সমস্ত সময়ে, তাই আমার অসুখ বিষয়টা কম করবে। এবং নাম ধ্যানের ফলাফল হচ্ছে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণ কম করে। শুধু ধ্যান নয়, তার সাথে নামের যুক্ত করলে হয় কি আমাদের গ্রহণ ক্ষমতা, ক্যাপাসিটি আমাদের বেড়ে যায়। এবং যেটা সৎ নামটা হলো আদিশক্তি সূক্ষ্ম বিকাশ। যখন কিন্তু আদর্শের পূর্ণ যুক্ত হয়ে এই নাম উচ্চারণ করে, তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধি প্রাপ্ত হয়। আর মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি মানে হিজ গট দ্য গুড ইন্টেলিজেন্স পাওয়ার, রিমেম্বারেন্স পাওয়ার এন্ড এভরিথিং। একটা স্টুডেন্ট পক্ষে ডিপ্রেশন থেকে চলে আসা সম্ভব হয়। এবং যেটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার 1990-তে কাজ হয়েছিল ঠাকুরের বলার 50 বছর পরে, কারণ এই পিনিয়াল গ্ল্যান্ডে যে সিক্রেশনটা মেলের হর্ন সিক্রেশন হয়, এটা সিনক্রোনাইজ দ্য বায়োলজিক্যাল ক্লক, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট, এবং বুস্ট আমাদের মেমারি পাওয়ার। এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজ এর মধ্যে আছে। তার সাথে যারা নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করে, তাদের যে কোনো ভাইরাসের সঙ্গে তারা লড়াই করার মধ্যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই করোনার সময় আমাদের নিরামিষ আহার এবং নাম ধ্যান করার কথা আদেশ আসতো ঠাকুর বাড়ি থেকে। এবং যেটা পরবর্তী চলমান গেল, এরপরে দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন ঠাকুর এখন আক্ষেপ করে বলেছিলেন যে তোরা এই সেক্স কি জিনিসটা জানিস না, তোদেরকে সাঁতার না শিখিয়ে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। এই জ্ঞানগুলো ছাত্রীদের অর্জন করতে হয়। তাদের সুশিক্ষিত চরিত্রবান মানুষই ভবিষ্যতে একটি সুখী ও শিথিল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে। এবং ছাত্রজীবনের এই যে দাম্পত্য জীবনের মেন জিনিস হচ্ছে যে তার, যদিও এটা ছাত্র জীবনে সরাসরি আসে না, তবে জ্ঞানগুলো তার হওয়া দরকার। কারণ সে শিখবে তার দায়িত্ববোধটা কি, সহনশীলতা কি, এবং নৈতিকতা কি, আর পারস্পরিক সম্মান, উভয়ের মধ্যে যে সম্মান যে করাটা তার সেটা এই ছাত্র জীবনে প্রয়োজন বা ছাত্রী জীবনে। এবং দাম্পত্য প্রস্তুতি কিন্তু এখন থেকেই তার নেওয়া দরকার। কেন এই জ্ঞানগুলো ছাত্র জীবনে অর্জন করতে হয়, এবং সুশিক্ষিত চরিত্রবান মানুষই ভবিষ্যতে একটি সুখী স্থিতিশীল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে। ছাত্র জীবনের যে যে অসংযোগ ভবিষ্যৎ দাম্পত্য অশান্তি ডেকে আনে। তাই ঠাকুর যুবকদের এই সংযমের শিক্ষা দেন। তাই ঠাকুর বলছেন সুকেন্দ্রিক সুপ্রয়োজন সুস্থ স্বাস্থ্যবান সন্তান সৃষ্টির উপায়, ঠাকুর বলছেন। আর তাই ঠাকুরের সৎসঙ্গে যে আমরা আন্দোলন করছি তার অন্যতম ভিত্তি কিন্তু বিবাহ বা ইউজেনিক্স বিজ্ঞান। মানুষ যদি ভালো না জন্মায় তো কাদের নিয়ে বিপ্লব করবেন? ভালো মানুষ তৈরি করার, ভালো মানুষ তৈরি করার জন্য বিবাহ সঠিক এবং এই জ্ঞানগুলো একান্ত প্রয়োজন। তিনি কিছু নিষিদ্ধ বিবাহের কথা ঘোষণা করলেন, সেটা হলো অনিষ্টকারী রোগ বহনকারী জিন, নিকট আত্মীয়র মধ্যে বা স্বগোত্র বিবাহ এবং প্রতিলোম বিবাহ। অনিষ্টকারী জিন মানে যে তারা জন্মগত ব্যাধি যেগুলো আসে, বিকজ সেগুলো ট্রান্সমিট হয়, যেটা বাবার মধ্যে ছিল। স্বামী বিবেকানন্দ বলছেন যে খারাপ স্বাস্থ্যের জন্মেছো, এখন সমগ্র ঔষধালয় সেবন করিলে কি আপনি সারা জীবনের স্বাস্থ্য ফিরে পাবেন? কি জন্মেছো খারাপ স্বাস্থ্য নিয়ে, বাবার কাছে ইমিউনিটি পেয়ে গেছে সেই রোগগুলো। কোন রোগগুলো? এই সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া। ওই জন্য বিয়ের আগে ব্লাড টেস্ট করে নিতে হয় যে সত্যিকার রোগগুলো আছে কিনা। কেন এই রোগ নিয়ে বিবাহ করলে সন্তানের মধ্যে সেই রোগটা যাবে, এবং তারপরে সন্তানের ট্রিটমেন্ট ডাক্তারদের কাছে বিরাট একটা সমস্যা। ট্রিটমেন্ট করবে তবে হাত তুলে সরি, আর কিছু করার নেই। আর নিকট আত্মীয় স্বগোত্র বিবাহটা হলে কি হয়? ভাই বোনের মতো সমসান্নিধ্য রক্তের ধারার মধ্যে বিয়ে হলে সেখানে যে সন্তান আছে দুর্বল পেশি যুক্ত হয়, তারা কর্মঠ হয় না, তারা বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরা খুব প্রখর বুদ্ধিযুক্ত হতে পারে, কিন্তু আয়ু কম হবেই হবে, এবং এরা বিভিন্ন রোগের ব্যাধির আক্রমণের সম্ভাবনা থাকে। মধুমেহ, হেমোফিলিয়া, মায়োপ্যাথি এই রোগগুলোর মধ্যে তারা ভুগতে পারে। তাই স্বগোত্রতে মেয়ের বিয়ে নয় সিদ্ধ কোনো কালে, সদৃশ অসগোত্র হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। স্বামী বিবেকানন্দ বলছেন যতই দুঃসম্পর্ক হোক স্বগোত্র বিবাহ অবৈধ, এদের জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার প্রতিলোম বিয়েটা জানেন, যখন অসঙ্গতিপূর্ণ দুর্বল শুক্রাণু আর শক্তিশালী ডিম্বাণুর মিলনে
বংশানুক্রমিক বৈশিষ্ট্য নষ্ট হয়, স্ত্রী পুরুষের মস্তিষ্ক উপাদানকে বিধ্বস্ত করে, স্নায়ু গতিকে বিকৃত ভোতা করে, অর্থাৎ স্ট্রং ওভা আর উইক স্পার্ম রিপিল করার চেষ্টা করে। তার জন্য এই বাচ্চারা হয় এরা ভারসাম্যহীন হয়, এরা অবিশ্বস্ত হয়, অর্থাৎ এরা মানে বিশ্বাসঘাতক হয়, এরা অস্থির প্রকৃতি হয়, বদমেজাজি হয়, ধ্বংসাত্মক মানে ডিস্ট্রাকটিভ হয়, এবং তারা স্বাস্থ্য তাদের ভালো হয় না এবং দুরারোগ্য রোগ আক্রান্ত তারা হতে পারে। তাই ঠাকুর আজকের আগামী যুবক যুবতীদের এই প্রতিলোম বিয়ে থেকে দূরে থাকা নিষেধ করেছেন বারে বারে। এটা আমাদের উচিত সেই যুবক যুবতীরা কি করে এই জ্ঞানটা তাদের আসলে বলেন খাবার টেবিলে বসে ছেলে মেয়েদের সাথে প্রাণ খুলে আলাপ আলোচনা করা এইসব সাবজেক্ট সম্বন্ধে। ঠাকুর বললেন যে সদৃশ বিবাহটা কি? সবর্ণ ভিন্ন গোত্র হলো মানে বেস্ট বিবাহ, নিজের বর্ণ ভিন্ন গোত্র। কিন্তু এখানে আজকের আমাদের ছেলেদের লোভ হয় আচ্ছা হায়ার কালচার স্ট্যাটাসের মেয়েকে বিয়ে করা। তা বল থাকলে সদৃশ ঘরে পুরুষ যদি নারীর চাইতে সব বিষয়ে উন্নত না হয়, সে বিয়েতে ফল ভালো হয় না, ওদের দাম্পত্য জীবন সার্থক হয় না। সবর্ণ ভিন্ন গোত্র আছে, কিন্তু যে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, কালচারের ব্যাপার আছে, সেখান থেকে মানে বিয়ে করে তখন তার দাম্পত্য জীবন সার্থক হয় না। সেই স্ত্রী সেই মহিলা সেই স্বামীকে মনে প্রাণ ভালোবাসতে পারে না। এবং একটা ঠাকুর বাণী বললেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলে জীবন পায় তেমনই। মজার কথা বললেন না, স্ত্রীর প্রতি টান যেমনই ছেলে জীবন পায় তেমনই, কিন্তু বললেন না কেন স্বামীর প্রতি টান যেমনই বললেন, তাই না? তেমন ছেলে পাবে। স্বামীর প্রতি টান যেমন, তার কে স্বামীর প্রতি টান? স্ত্রীর স্বামীর প্রতি টানটা হবে তো। আর একটা বাণীতে বললেন যে অভ্যাস ব্যবহার যেমনতর সন্তান পাবি তেমন দরকার। মায়ের অভ্যাস ব্যবহার যেমনতর তেমন তিনি সন্তান পাবে। এখানে বাবার কিন্তু কোনো ভিডিও করলেন না। এখানে বলছেন যে আমরা বিবাহ পর্বে জৈবিক সংস্কৃতি বলে একটা কথা আছে। জৈবিক সংস্কৃতিটা কি? যখন পুরুষ ও স্ত্রী যোনিকরণ হতে যে স্পার্ম অভাব উৎপন্ন হয় তা মিলিত একটা বিশেষ বায়োলজিক্যাল কনস্ট্রাকশন বা জৈবিক সংস্কৃতি তৈরি হয়। এই জৈবিক সংস্কৃতির আসল জিনিস। এই জৈবিক সংস্কৃতি সম্পন্ন যে সন্তানগুলো আসে তাদের মনেরও বিন্যাস গুণ বা শরীর হয়, তাদের বোধ ও চলন বের হয়, তারা বিকশিত পায়, তারাই উঠতে পারে। এবং জন্ম ভালো না হলে বাইরে থেকে তাপ্পি টুপি লাগিয়ে বেশি কিছু করা যায় না। আমরা ছেলে জন্মে গেল ভালো, যে ছেলে জন্মে গেছে ভালো স্কুল দেবো, 10টা টিউশনি দেবো, ওইটুকু তাপ্পি টুপি লাগানো। তাই জৈবিক সমস্ত সম্পন্ন সন্তান আনতে হবে, তারাই উদ্দিন হয়ে উঠতে পারে। এই জৈবিক সন্তানগুলোর জন্য কি করা উচিত? যে স্বামী স্ত্রীর উভয়ের প্রতি উভয়ের স্বার্থ প্রীতি সন্দিগ্ধ আগ্রহ, প্রকৃতিগত ষষ্ঠত সংগতি ও সামঞ্জস্যটাই মিলনকালে সন্তানের জৈবিক সংস্কৃতিতে সঞ্চারিত হয়। এই যে উভয়ের প্রতি উভয়ের সন্তান আগ্রহ, প্রত্যেকের শ্রদ্ধা সঙ্গতি আর সামঞ্জস্যটাই তাদের জৈবিক সম্পন্ন হতে পারে। এবং তাই দাম্পত্য মিলন গভীরতা যেমনতর, সন্তানের স্বাস্থ্য আয়ু প্রকৃতি তেমনতর হয়ে থাকে। অবশ্য বিয়েটা বিধিমত হওয়া চাই, ঠাকুরের নিয়মে হওয়া চাই, তখন যত ভালো হবে ততই ভালো। তাই যে স্বাস্থ্য আয়ু প্রকৃতি ভালো হচ্ছে, কেউ বলে আমার ছেলেটা জন্ম থেকেই ভুগছে, জন্ম থেকে কোনো ছেলে নয়, আমরা মায়েরাই তার ভালো জৈবিক সম্পন্ন আমি তাকে দিতে পারিনি। কি করে আসে? তাহলে সুসন্তানের জন্মাতে নারী তথা মায়ের দায়িত্ব বেশি স্ত্রীর স্বামীর প্রতি। কার? স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা, চালনা ইত্যাদি কিভাবে জিনগত বৈশিষ্ট্য প্রভাবিত করে তা পরীক্ষাগারে দেখানো সম্ভব, প্র্যাকটিক্যালি এটা দেখানো সম্ভব। ঠাকুর বলছেন আর কি, যে স্ত্রী স্বামীর প্রতি যত তার ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা দেওয়া, তাকে চালানো যত করতে পারবে ততই তার জিনগত বৈশিষ্ট্য প্রভাবিত করে। আমরা জানি যে কি করে আদর্শ সন্তান পেতে হয়। একটা বেগুন গাছে যদি মাটিতে বুনে তার ফল হয়, কিন্তু উপযুক্ত সার দিতে হয়। মা হলো মাটির মতো, তাই তো? মাকে আমরা মাটির সঙ্গে তুলনা করি। তা কি করে সেটা দেবে? আমরা জানি যে একটা সন্তান যখন গর্ভে এসে গেল তখন বাবারও কিছু করার নেই, বাবা বপন করে দিয়েছেন বাবা বা ফার্মার থেকে ফাদার। যে বাচ্চা এসছে তারও কিছু করার নেই, তাকে পুষ্টি কে দেবে? এই পুষ্টি মাই দেবে। যেমন বেগুন গাছে আমরা বিচি বলে যেমন সার দিই, মা কিভাবে দেবে? কারণ মা যদি স্বামীগতা প্রাণা হয়, নিজের প্রবৃত্তির তার যে নেশা তার থেকে যদি স্বামী নেশা প্রবলতর হয়, স্বামীকে খুশি করার জন্য নিজের যে কোনো খেয়াল যদি সে উপেক্ষা করতে পারে, তাহলে তার ব্যক্তিত্বের একটা এককেন্দ্রিক রূপান্তর হয়। একে বলেই সতীত্ব।
যত ইউনিসেন্ট্রি যত হবে, এবং তা থেকে তার শরীরের ভিতরকার অন্তঃকরা গ্রন্থিগুলির ক্ষরণ ঠিক মতো হয় এবং সেগুলি সত্তাপোষণী হয়। এইগুলি গর্ভস্থ সন্তানের শরীর মনের ভাবি সুসংগত বিকাশের পক্ষে যেসব সারি উপাদান প্রয়োজন, যে সমস্ত কেমিক্যাল প্রয়োজন, সেগুলি সে সরবরাহ করতে পারে। একটা ভালো জৈবিক সংসম্পন্ন বাচ্চা করার জন্য মা সেগুলো তখন সাপ্লাই করতে পারবে, যত ইউনিসেন্ট্রিক টু হাজব্যান্ড হবে। এই ছেলেমেয়েরা এরা মাতৃভক্ত হয়, এরা পিতৃভক্ত হয়, এরা গুরুভক্ত হয়, সংযত হয়, দক্ষ হয়, লোকস্বার্থী হয় এবং চৌকস হয়। আর এরা সাধারণত মোটামুটি সুস্থ সবল ও দীর্ঘায়ু হয়। মাই সে মেপে দিলেন সন্তানকে। আমরা জানি না, বললাম যৌনের কিছু নিয়মের তো জানতে হবে। সেখানে জীবনী শক্তির হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ কিন্তু বাহ্যিক ও মানসিক ব্যভিচার। আর অসংযত যৌন সম্পর্ক বহু যৌন ব্যাধির সৃষ্টি করে। স্ত্রী সহবাস এমন ভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসর আসে, আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হবার পরেই যৌন সংসর্গ স্বাস্থ্যপ্রদ। তাই সমাজ জীবনে আমাদের ভূমিকাটা কি হল? কারণ মানুষ সমাজের বাইরে একা বাঁচতে পারে না। তাই ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসাবে সমাজের উন্নয়নের ভূমিকা রাখার মানসিক ছাত্র জীবনে গড়ে ওঠে। পরিবার শুদ্ধ হলে তবে সমাজ শুদ্ধ হয়। সমাজ সেবাই মানে সেই যে ধর্ম পালন করা, এটাই ঠাকুরের দর্শন। এই যে আমাদের সস্তনের প্রথম থাকে কি, পারিপার্শ্বিককে নিজেরই বাঁচা বাড়ার স্বার্থে বিবেচনা করা, আর তার সামাজিক মূল্যবোধ তাকে জানতে হবে এবং অন্যের প্রতি সহমর্মিত দেখানো এবং ন্যায়বোধ সততা অর্জন করা তার একান্ত দরকার। এবং তার তো অর্থনৈতিক স্ট্যাবলে আসতেই হবে। দক্ষ হয়ে উঠলেই অটোমেটিক জানবে কিভাবে তার জীবনে অর্থ উপয়োগ করতে পারবে। তাহলে অর্থনৈতিক জীবন তাকে গুরুত্বপূর্ণ অংশ এই ছাত্র জীবনে তাকে জানতে হবে এবং এইগুলো খুবই শেখা জরুরি। অর্থনৈতিক ভাবে যদি অর্থনৈতিক স্বনির্ভর যদি না হলে ব্যক্তি পারিজীবনে সে স্থিতি আসে না। আমি স্বনির্ভর যদি হতে পারি, কি করে সংসার জীবনে আসবে? তাই অর্থ জীবনের উপকরণ, কিন্তু জীবনের লক্ষ্য নয়। সৎ উপায় বলছে অর্থই কিন্তু কল্যাণ আনে। আর সেই তার পরিশ্রমে তার মূল্য বোঝা দরকার, এই অপচয় যাতে না করে এবং তার দক্ষতা অর্জন করা আরো বেশি। তাই তো স্বাস্থ্যের মধ্যে দৈনন্দিন তোমার কর্মক্ষমতা বাড়িয়ে তুমি আরো বেশি করে উপায় করতে পারবে, সেই প্রচেষ্টা করা। তাই জীবনের প্রতিষ্ঠা, তার কিভাবে আমি প্রতিষ্ঠা লাভ করবো, পেশাগত সফলতা অফিসে হোক যেখানে হোক সেখানে সফলতা করতে পারে, তার সামাজিক স্বীকৃতি, এই প্রতিষ্ঠান মূলে কিন্তু গড়ে ওঠে ছাত্র জীবনের অধ্যাবসায় সততা এবং পরিশ্রমের মাধ্যমে। এই প্রতিষ্ঠা মানে পদ নয়, প্রতিষ্ঠা মানে মানুষের আস্থা অর্জন করা, যে প্রত্যেক সমাজে আমাকে আস্থা করে, বিশ্বাস করতে পারে না এর দ্বারা ভালো কাজটা হবে, এর দ্বারা আমি ঠকবো না। এই যে বিশ্বাস, সামাজিক স্বীকৃতি দরকার, আত্মসম্মান ও আত্মতৃপ্তি তখনই আসে, এর দরকার। তাই এই সুনিয়ন্ত্র ব্যক্তি জীবন গড়ে তোলে, দাম্পত্য জীবন সবকিছু হয় যখন আমাদের জীবনের আদর্শ থাকে। তারপরে থাকে আদর্শ কেন্দ্রিক জীবন যাপন করতে হবে, প্রতি পদক্ষেপে সততার স্বাস্থ্য নিয়মগুলো তাকে পালন করতে হবে। নাম উচ্চারণ সহ ধ্যান করলে আমাদের মেলাডন শিক্ষা বেশি হয় এবং উপযুক্ত শিক্ষা এবং আদর্শ ব্যবহার একান্ত দরকার। কারণ বলছে নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। নাম এবং প্রেম পৃথিবীর সবকিছু জয় করতে পারে। তা যার জীবনের ভালো দীক্ষা, শিক্ষা এবং বিবাহ যার ভালো হয়েছে, তার জীবনটা সুন্দর হবে। অনেক স্লাইড দেখালাম, লাস্টে একটা শেষ স্লাইড দেখিয়ে আমি শেষ করছি। ঠাকুর বলছেন, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলি যদি বাস্তবে ফুটে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার শাসনে রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি দীক্ষা নিলাম, এগুলো পালন করবো না, আমার ঠাকুর সব দেখে নেবে, হয় না। ঠাকুর নিরূপায় সেখানে এই করণটা আমাদের করতে হবে, এগুলো পালন করতে হবে নিজেকেই। তাই সমাপনে বলি, আমাদের সবার জীবন প্রকৃষ্টমুখী, সংযমী ও কল্যাণমুখী। গুরু কৃপায় আমাদের সকলের জীবন হোক সত্য, মানব কল্যাণের জন্য পথে নিবেদিত। জয় গুরু।